মাইলস্টোন দুর্ঘটনায় আরো 2 জনের মৃত্যু। ডিএনএ টেস্টে মিলল 5 মরদেহের পরিচয়। বার্ন ইনস্টিটিউটের 6 জনের অবস্থা আশঙ্কাজনক। 15 বছরে আমির সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার। আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, গুলিবিদ্ধ আরও একজন, লিখিত প্রতিবাদ বিজিবির। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কারাগারে প্রেরণ, অপকর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা। রাজধানীর পল্লবীতে ত্রাসের রাজত্ব, বিএনপি বনে যাওয়া যুবলীগ নেতা জাকিরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগ। চাঁদা চাচ্ছে আমাদের কাছে, যদি আমরা চাঁদা একটা অ্যামাউন্ট দেই তাহলে হয়তো একটা নেগোসিয়েশন আসতে পারে। জাকির পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে? দোকানপাট, এখন আমরা চাঁদা খাবো। শুল্ক ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চূড়ান্ত আলোচনা 29 জুলাই ভার্চুয়ালি হবে। দর কষাকষি সমঝোতা না হলে বড় ধাক্কা রপ্তানিতে। এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্স প্রেসিডেন্টের। দেয়া হবে বিপুল মানবিক সহায়তার, তীব্র নিন্দা ইসরায়েলের। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের পর 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেল আরও 2 শিশু। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসিরউদ্দিন জানান, বর্তমানে ভর্তি 42 জনের মধ্যে আইসিইউতে রয়েছেন 8 জন। এছাড়াও 13 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাচ্চাদের সুস্থ করার জন্য সিঙ্গাপুর ও ভারতের পাঠানো প্রতিনিধি দলের যেসব মতামত রোগীদের জন্য ভালো মনে হচ্ছে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেগুলোকে গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গেল 24 ঘন্টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া ও 8ম শ্রেণীর মাহিয়া তাসনিম। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 13 জন। বৃহস্পতিবার রাত 8টায় সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসিরউদ্দিন জানান, বর্তমানে আইসিইউতে রয়েছে 8 জন। 13 জনকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। 2 দিনের মধ্যে তাদের কয়েকজনকে ছাড়পত্র দেওয়া যাবে। গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে, কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। দগ্ধ শিশুদের চিকিৎসায় সিঙ্গাপুর ও ভারতের প্রতিনিধি দলের পরামর্শ আলোচনা করে গ্রহণ করা হচ্ছে। আমাদের একটাই বিষয় যে যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পাচ্ছি এবং এই পরামর্শ আমার বাচ্চাদের জন্য, ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হওয়া 5 মরদেহের সন্ধান মিলেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। শনাক্ত 5 জন মাইলস্টোনের ছাত্রী। বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 51 জন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে হতাহতদের পাশে বিএনপি আছে এবং থাকবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্ঘটনায় নিহত একই পরিবারের 3 শিক্ষার্থীর কবর জিয়ারত শেষে বৃহস্পতিবার কথা বলেন তিনি। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় রাজধানীর উত্তরার তারারটেকের একই পরিবারের 3 শিক্ষার্থী মাহমুদুল ইসলাম আরিয়ান, বাপ্পি সরকার ও আশিকুর রহমান উমায়ের। বৃহস্পতিবার তাদের বাড়িতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের কবর জিয়ারতের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজেও এখন হাসপাতালে ভর্তি হয়েছে, আবার গত রাত্রেই অসুস্থ অবস্থায়,
তিনি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। আমি সে কথা বলতেই আজকে এখানে এসেছি। যুদ্ধ বিমান দুর্ঘটনায় শিশুদের নির্মম মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক কাটিয়ে ওঠার জন্য দোয়া করেন তিনি। সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দেন। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করলেন। সন্তানের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাপ্পি সরকারের বাবা শাহিন সরকার। টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়া হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে, কিন্তু মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 24 জুলাইয়ে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের আগের 15 বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করেন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফায়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের 24 জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরার ফাহাদের পরিবার। এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান তারা। ফেনীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ মিল্লাত হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়ে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে পরশুরাম উপজেলার বাসবদোয়া সীমান্ত এলাকায় এক ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে গুথুমা বিওপির আওতাধীন 2164/3 এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান মিল্লাত ও আফসার নামে দু যুবক। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়েছে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন বিচারক। এর আগে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তদন্ত তারুণ্যর রিপোর্ট। দেশের 19তম প্রধান বিচারপতি ছিলেন ABM খায়রুল হক। কয়েকজন সিনিয়র বিচারপতিকে উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়োগ দেন সর্বোচ্চ বিচারপতির পদে, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনিই ছিলেন সেই বিচারপতি যিনি সংবিধানের 13 সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চূড়ান্তভাবে নিষিদ্ধ করেন। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে আটক করার পর তাকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে রাত 8টায় খায়রুল হককে নিম্ন আদালতে নিয়ে আসা হয়। এই সময় কোর্ট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা তার সর্বোচ্চ বিচার চেয়ে নানা স্লোগান দেন। নিরাপত্তার স্বার্থে হেফাজতখানা থেকে লোকচক্ষুর অন্তরালে তাকে পেছনের গেট দিয়ে এজলাসে তোলা হয়। শুনানি শেষে আদালত এই মামলায় খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে, উনার কারণে গুম, হত্যা এবং আইনাগর তৈরি হয়েছে, উনার বদলতে হয়েছে। তিনি বিচারের সম্মুখীন হয়েছেন। আমরা মাননীয় আদালতকে বলেছি যে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি। হত্যা মামলা ছাড়াও গত বছর আগস্টে রায় জালিয়াতির কারণে আরো 3টি মামলা হয় তার নামে।
তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। মিরপুরের পল্লবীতে আতঙ্কের নাম এখন নব্য বিএনপি নেতা হয়ে ওঠা জাকির হোসেন। ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, হুমকি আর চাঁদা না দিলে দলবল নিয়ে হামলা। সম্প্রতি চাঁদা না দেয় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছেন তিনি। এক সময়ের যুবলীগ নেতা, বর্তমানে বিএনপির মিছিল সমাবেশের সম্মুখ সারিতে থাকা জাকির হোসেনকে নিয়ে অনুসন্ধান করেছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন ইশাদ সোহেল। সম্প্রতি মিরপুরে বিএনপির মিছিল সমাবেশে সম্মুখ সারিতে দেখা মেলে জাকির হোসেন ওরফে শুটার জাকিরকে। নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করা এক সময়ের যুবলীগ নেতা জাকির হোসেন এখন মিরপুরের ট্যাকের বাড়ি এলাকার এক ত্রাসের নাম। কদিন আগে চাঁদা না দেয়ায় দলবল নিয়ে সাগুপ্তা এলাকায় এমন তাণ্ডব চালান জাকির। পা কেটে নেয়ার চেষ্টা করেন তাসকিন নামের এ যুবকের। এমন নারকীয় ঘটনার বিচারে মামলা করা তো দূরে থাক, এখন প্রাণ ভয়ে আছে পুরো পরিবার। আমি ঘরে বিছনায় পড়ে আছি প্রায় 18-20 দিন মতো। চাঁদা চাচ্ছে আমাদের কাছে, যদি আমরা চাঁদা একটা অ্যামাউন্ট দেই তাহলে হয়তো একটা নেগোসিয়েশন আসতে পারে। নিরাপত্তা হীনতায় ভুগতেছি, কারণ আমার হাজবেন্ডের নিরাপত্তা নাই, আমার ফ্যামিলির জানের কারো নিরাপত্তা নাই। শুধু তাসকিন নন, ট্যাকের বাড়ির অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে জাকির ও তার বাহিনী। তাদের ভয়াবহতা আরও স্পষ্ট হয় স্থানীয়দের বক্তব্যে। এখন নতুন করে অন্য কারাকে চিনি না, ওরা এসে বলে ওদের ভাড়া দেওয়ার জন্য লোকগুলো পাঠা দেয়। তখন লোকগুলোর আমরা জিজ্ঞেস করি, তখন কয় ভাই পাঠাইছে, কেউ পাঠাইছে, জাকির ভাই পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? কয় দোকানপাট এখন আমরা চাঁদা খাবো। ওনায় আসছে, বলে গেছে, মোটরসাইকেল নিয়ে আসছে, কয়েকবারই আসছে, বেশ কয়েকবার আসছে, আইসা বলে গেছে। যাওয়ার পরে আমরা যে পক্ষ থেকে আমরা ভাড়া নিচ্ছি আমরা ওনাদেরকে জানাইছি। বেরিয়ে আসে বর্তমানে বিএনপি নেতা হয়ে ওঠা জাকির হোসেনের আসল রূপ। আওয়ামী সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন যুবলীগ নেতা। 4 আগস্ট পর্যন্ত হাসিনার পক্ষে বের করা মিছিলেও ছিলেন সম্মুখ সারিতে। কিভাবে রাতারাতি আওয়ামী লীগ থেকে বনে গেলেন বিএনপি নেতা, জানতে এবার শুটার জাকিরের মুখোমুখি হতে চাই আমরা। বাড়িতে নেই জাকির। তার স্ত্রীর মোবাইল ফোন থেকে চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে জাকির। আওয়ামী লীগের ক্ষমতাকালে আপনি আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিং এ অংশগ্রহণ কেন করতেন তাহলে? না, আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন এই প্রশ্নটা কি করার অধিকার আপনার আছে? কেন নাই? আচ্ছা, আপনি কিসের ভিত্তিতে আপনি আমাকে এই প্রশ্নটা করতেছেন? আমি যেটা দেখেছি সেটাই আপনাকে বলেছি। আমি যদি এখানে চাঁদাবাজি করতে চাই ওদেরকে বলেন আমার নামে মামলা করতে। আপনি তো এই যে তাসকিনকে কুপিয়েছেন, সেটি কেন? এটা ভুল কথা। আপনি কিন্তু কথা অন্যদিকে যাচ্ছেন। আপনি মিডিয়া পারসন, ঠিক আছে, আপনি কথা অন্যদিকে যাচ্ছেন। বিএনপি নেতা প্রমাণে ওয়ার্ড বিএনপির একাধিক কমিটি তালিকাও দেন জাকিরের স্ত্রী। সে তালিকার সত্যতা যাচাইয়ে ওয়ার্ড বিএনপির আহ্বায়কের মুখোমুখি আমরা। তিনি নিজেও অবাক কমিটিতে জাকিরের নাম দেখে। এই যে জাকির হোসেন কয়েকদিন আগেও যুবলীগের মামুনের ক্লিয়ার তো চিটার নাম্বার 1 তা কলম দে। বিএনপির সাথে নাই না, কোন জায়গা না, কোন এই জাকির হোসেন না, এই জাকির হোসেন না, এটা অন্য জাকির হোসেন। এই নাম দিয়ে হয় চিটিং করে। গত বছরের 26 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় গ্রেপ্তার হন বর্তমান বিএনপি নেতা বনে যাওয়া পল্লবী 2 নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। জেল থেকে বেরিয়ে বনে যান বিএনপি নেতা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে 29 জুলাই। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠক সরাসরি নয়, ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বৈঠকটি হবে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 8টা থেকে 10:30 পর্যন্ত। 2.5 ঘন্টার এই বৈঠকে দুই দেশের মনোনীত প্রতিনিধিরা আগেভাগে প্রস্তুত করা খসড়া প্রস্তাবের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং শুল্ক ইস্যুতে দর কষাকষিতে অংশ নেবেন। বৈঠকটি ভার্চুয়ালি করার
প্রস্তাব দেয়া হলেও সশরীরে গিয়ে আলোচনা করার চেষ্টা করছে সরকার। 1 আগস্ট থেকে মার্কিন নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। আলোচনায় কোনো সমঝোতা না হলে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 50% শুল্ক বসতে পারে। তার রপ্তানি প্রতিযোগিতায় বড় ধরনের ধাক্কা হবে। বাজারে মাছের দাম আকাশছোঁয়া, সবচেয়ে বেশি ইলিশ ও চিংড়ির দাম। শাকসবজির দামও ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরও জানাতে ভোলা ও সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমে যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে। ছোটন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, আজকে ছুটির দিনে বাজার যে অবস্থা ভোলার, আমরা মাছ বাজারে রয়েছি এবং দেখেছি যে মাছের দাম কিন্তু অনেকটাই বলা যায় চড়া, এবং যারা ক্রেতারা রয়েছেন তারা বাজারে এসে অনেকটাই হিমশিম খাচ্ছেন। তারা বলছিলেন যে ইলিশ মাছের দাম অনেকটাই বেশি। ইলিশ কিন্তু 2 ধরনের বিক্রি হচ্ছে, একটি হালি হিসাবে, একটি কেজি হিসাবে। কেজি হিসাবে যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে সেটি 2500 থেকে 3000 টাকা, এবং এগুলো আসলে পোকার ভেতরে বড় সাইজের ইলিশ। এবং যদি হালি হিসেবে যে ইলিশ বিক্রি হচ্ছে সেটি কিন্তু 1 হালি ইলিশ, অর্থাৎ বড় সাইজের 1 হালি ইলিশ কিন্তু 8 থেকে 10,000 টাকা কেজি হালিতে বিক্রি হচ্ছে। এবং একই সাথে আমরা জেনেছি যে চিংড়ি মাছের দামও কিন্তু অনেকটাই বেশি আজকের বাজারে। চিংড়ি মাছ কেজিতে আপনার বিক্রি হতে আমরা দেখছি 1000 থেকে 1500 টাকা। এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে, রুই, কাতাল সহ অন্যান্য যে মাছ রয়েছে, সেই মাছের দামও কিন্তু অনেকটাই বেশি। সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা বাজারে এসছেন, কিন্তু এখানে এসে তারা অসন্তুষ্ট প্রকাশ করছেন। তারা বলছিলেন যে এই যে বাজার মনিটরিং না থাকার কারণে ব্যবসায়ীরা তাদের নিজেদের ইচ্ছে মতো এই মাছের দাম বাড়িয়ে দিচ্ছেন, এবং যার ফলে বাধ্য হয়েই ক্রেতাদের মাছ কিন্তু কিনতে হচ্ছে, এমনটি আমরা জেনেছি। আমরা মাছের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছিলেন যে এই মুহূর্তে আসলে নদীগুলোতে ইলিশের সংকট রয়েছে, যে কারণে বাজারে সরবরাহ কম রয়েছে। আড়ত থেকে তাদের বেশি দামে এই মাছগুলো কিনে আনার ফলে বাজারে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। এবং যদি মাছের পাশাপাশি যদি মাংসের বাজার পরিস্থিতি জানাতে চাই, মাংসের বাজারের অবস্থা বলা যায় অনেকটাই বেশি। গরুর মাংস কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 750 টাকা, এবং খাসির মাংস কিন্তু 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও পোলট্রি এবং দেশি মুরগি যে রয়েছে সেগুলো 20 থেকে 50 টাকা হারে বৃদ্ধি পেয়েছে, এমনটি যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে কিন্তু জেনেছি। তো সব মিলিয়ে বলা যায় যারা সাধারণ ক্রেতারা রয়েছেন তাদের দাবি একটাই, বাজার দাম নিয়ন্ত্রণে। তাদের দাবি হচ্ছে নিয়মিত যদি মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিছুটা হলেও নাগালের মধ্যে চলে আসবে। তো এ ছিল আমার কাছে ভোলার মাছ বাজারের সার্বিক যে পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি আপনার সেখানকার নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের অভিযোগ রয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত জানাবেন। বাজারে সাতক্ষীরায় আসলে কোনো সুখের খবর নেই। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। এখানে আজকে যে ছুটির দিনে যে বাজার জমজমাট থাকে তাতে মনে হচ্ছে যে আজকে কিন্তু জমজমাট দূরে থাক, মানে যেমন ক্রেতাও কম বিক্রেতাও কম, বাজার বসেনি একরকম, এরকমই চিত্র। যেখানে আসলে শুক্রবারের দিনে হাঁটা চলা দায় হয়ে যায় সেখানে আজকে একরকম শূন্য অবস্থা। আজকে আসলে বলতে গেলে সাতক্ষীরার বাজারে মাংসের দাম ছাড়া সবকিছুই ঊর্ধ্বমুখী, মাছের দিকে তাকানোই যাচ্ছে না, এবং তরি তরকারি সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে, অনেকটা নাকাল হচ্ছে বাজার করতে এসে। যে কারণে আজকে শুক্রবারের দিনেও এসে আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছু ক্রেতা যারা না বাজার না করলেই নয় তারাই কিন্তু কেবলমাত্র এখানে দাঁড়িয়ে আছে এবং বাজার করতে এসেছে। তো এইরকম চিত্র আসলে সাতক্ষীরার প্রায় সব বাজারগুলোতেই। আমরা এখানে অন্যান্য বাজারগুলোতেও খোঁজ নিয়েছি, একই চিত্র।
তো আমরা জানতে পারলাম যেটি মাছের দাম আসলে ছোট যে তেলাপিয়া সেটিও 200 ছাড়িয়ে গিয়েছে। অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর দাম বেশি, তরি তরকারির দামও ঊর্ধ্বমুখী। কলা 50 টাকা, ওলকচু 80 টাকা, বেগুন 50-60 টাকা, এরকম উচ্ছে 80 টাকা, এরকম একেবারে সব পণ্যের দামই একেবারে ঊর্ধ্বমুখী। মুদি পণ্যও কিন্তু ঊর্ধ্বমুখী। এই অবস্থায় সাধারণ মানুষ আসলে বাজার ব্যবস্থাপনারই দাবি করছে। এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে পার্বণের কাছে। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, কারওয়ান বাজার ও সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা ও শরীফুল্লাহ কায়সার সুমন। এবার রাজধানীর কাঁচা বাজারের সার্বিক অবস্থা জানতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, গত সপ্তাহের সঙ্গে বাজার দরের পার্থক্য কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, আমরা সকাল থেকে কারওয়ান বাজার পর্যবেক্ষণ করছি। আমি এই মুহূর্তে কারওয়ান বাজারের যে সবজির যে বাজারের অংশটি আছে সেই অংশে রয়েছি। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, গত সপ্তাহে যে সবজির যে দাম ছিল সেই দামের থেকে কিন্তু সবজির দাম বেশ চড়া রয়েছে, অর্থাৎ দাম কিন্তু কেজিতে কিন্তু 10 থেকে 15 টাকা করে বেড়েছে। আমরা গত সপ্তাহে 3 থেকে 4টি সবজি দেখেছি আমরা, গাজর, টমেটো সেগুলো এবং শসা, সেগুলো কিন্তু বেশ ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু আজ আমরা যেটা দেখতে পাচ্ছি, বেগুন, চিচিঙ্গা এবং পটল, করল্লা সহ সব ধরনের সবজির দাম কিন্তু কেজি প্রতি 10 থেকে 15 টাকা করে বেড়েছে। তারা যেটি বলছেন যে বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে এবং সরবরাহ কিছুটা কম থাকায় কিন্তু তাদের দাম একটু বেশি করে বিক্রি করতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতা যারা আছেন তাদের সাথে যে এখানকার বিক্রেতারা আছেন তাদের কিন্তু খুবই অসুবিধা হয় এই দামের উঠানামার কারণে। তারা যেটি বলছেন যে দাম হঠাৎ করে বেড়ে যাওয়া এবং কেজি প্রতি 10 থেকে 15 টাকা যখন বেড়ে যায় তখন কিন্তু ক্রেতাদের সাথে তাদের যখন বিক্রি করেন তখন কিন্তু খুব অসুবিধা হয়। ক্রেতারা যেটি বলছেন যে কিছুদিন আগে, অর্থাৎ 15 থেকে 20 দিন আগেও কিন্তু সবজির দাম যথেষ্ট সহনীয় পর্যায়ে ছিল, অর্থাৎ 50 টাকার নিচে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যেত, 40-45 টাকা কেজি ধরে সব ধরনের সবজি পাওয়া যেত। কিন্তু 15 দিনের ব্যবধানে, গত সপ্তাহের ব্যবধানে কিন্তু সবজির দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বাড়ায় তারা কিন্তু খুব প্রকাশ করেছেন। এখানে বেশ কিছু সবজি কিন্তু গত সপ্তাহে যেটি 40 টাকা ছিল সেটি কিন্তু 50 টাকা 60 টাকা ধরে বিক্রি করা হচ্ছে, এবং শসা যেটি আছে সেটিও কিন্তু 70 থেকে 80 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। বেগুনের দাম কিন্তু বেড়েছে, এবং বলাই যায় যে সব ধরনের যে সবজি আছে সবগুলোর দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। আমরা মাছের বাজারে গিয়েছি, মাছের বাজারে গত সপ্তাহে যে বাজার ছিল সেই বাজারে কিন্তু মাছের বাজারে কিন্তু বেশ চড়া রয়েছে মাছের যে বাজার। গরুর মাংস গত সপ্তাহে আমরা দেখেছি যে 760 টাকা ধরে বিক্রি করা হয়েছে, কিন্তু এই সপ্তাহে আমরা যেটা দেখতে পাচ্ছি 750 টাকা ধরে গরুর মাংস কিন্তু বিক্রি করছেন। মুরগির মাংস যথারীতি আগের দামে রয়েছে, অর্থাৎ 280 থেকে 290 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে, এবং অন্যান্য যে তেল থেকে শুরু করে যে অন্যান্য পণ্যগুলো আছে সেগুলো কিন্তু যথারীতি দামেই বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় কারওয়ান বাজারে সবজির দাম বেশ ঊর্ধ্বমুখী, অন্যান্য দ্রব্য ঠিক ভাবে আগের দামেই চলছে। মাছের বাজারটা কিছু চড়া রয়েছে। কারওয়ান বাজারের বাজার পরিস্থিতি আমার কাছে এই ছিল সর্বশেষ। পার্বণ, ধন্যবাদ হিমেল আপনাকে। দর্শক, কারওয়ান বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এইচ হিমেল। উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার ডিএনএর মাধ্যমে পরিচয় শনাক্তের পর গ্রামের বাড়ি সাভারে লাশ দাফন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেয়ান ইমন। ইমন, সোনিয়ার গ্রামের বাড়ির পরিবেশ কেমন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, আপনি যেমনটি জানেন যে উত্তরায় যে বিমান দুর্ঘটনাটি ঘটে সেখানে কিন্তু যে লামিয়ার যে 3য় শ্রেণীর যে মেয়ে ছিল জায়রা, সে কিন্তু সেখানে কিন্তু অধ্যয়নরত ছিল, এবং এই ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু ঠিক ক্লাসরুমের সামনেই যে নারকেল গাছটি ছিল যেটি বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে যায়, সেখানে কিন্তু সে অপেক্ষারত ছিল কন্যা জায়রার জন্য, এবং তারপরে কিন্তু এই ঘটনায় কিন্তু তিনি কয়েক খণ্ডে কিন্তু খণ্ডিত হয়ে যান, এবং তার সেই অগ্নিকাণ্ডে তার দেহটিও কিন্তু চিনতে পারছিল না পরিবারের সদস্যরা। শুরু থেকেই কিন্তু মেয়ে বর্ণনা দিচ্ছিল যে উপর থেকে কিন্তু সেই জায়রা, যে লামিয়ার মেয়ে, সে কিন্তু পুরো ঘটনাটাই নিজ চোখে দেখেছে, এবং পরিবারের স্বজনদের কিন্তু বারবার বলতেছিল। এবং এই যে আজকে 4 দিন পর কিন্তু এই লামিয়ার লাশ শনাক্ত করে
ডিএনএর মাধ্যমে পরিবারের স্বজনরা যেমনটি বলছিলেন যে তারা এই দুর্ঘটনার পর থেকেই কিন্তু বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল এবং বিভিন্ন মর্গে কিন্তু তারা ঘুরেছেন যে অক্ষত অবস্থায় কি তারা তার সন্তানের লাশটি পান কিনা, কিন্তু সেটি হয়নি। সর্বশেষ কিন্তু ডিএনএর মাধ্যমেই তার পরিবার কিন্তু লামিয়ার সেই লাশটি শনাক্ত করেন। আমরা এখানে লামিয়ার বাবা রয়েছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কিভাবে তার মেয়ের লাশটি তারা শনাক্ত করতে পেরেছিলেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনার মেয়েকে যখন প্রথমে আপনারা মিসিং ছিল, পরে কোথায় কিভাবে পেলেন? 8-10টা মেডিকেলে, বাংলাদেশ মেডিকেলে সিএম মেডিকেলে অনেক খোঁজাখুঁজি করার পরে তার বাদে লাস্ট হচ্ছে আপনি ডিএনএ রক্ত পরীক্ষা করার জন্য নিয়েছে। ওইখানে যাওয়ার পরে ডিএনএ চেক করার পরে 2 দিন পরে আমার মেয়ের লাশ পাওয়া গেছে সিএম মেডিকেলে। আমার নাতিনের সবকিছুই আর চোখের সামনেই দেখছে, উনি সবকিছু দেখছে। উনি ওই বাউনা টিভিতে উনি বলছে, যা বলছে তাই সত্যই। বললেন দুর্ঘটনার সময় আমার নাতিনের চোখের সামনেই দুর্ঘটনা হয়েছে। আমার নাতিনের শরীর পুরো অন্ধকার হয়ে গেছিল ধোঁয়া দিয়ে। আমি আর কি বলবো মেয়ের কথা, বলে মেয়ের লাশ দেখতে পাচ্ছি, আমার চোখে দেওয়ার চেহারাটা তো দেখতে পারি নাই। যেমনটি শুনছিলেন যে লামিয়ার বাবা যেটি বলছিলেন যে মেয়ের যে শেষ সময়ে তারা যে চেহারাটা না দেখার যে আক্ষেপটা, সেটি কিন্তু এখন তাদেরকে গ্রাস করছে। পুরো বাড়িতে কিন্তু শোকের মাতম বইছে। 4 দিন পর গত রাত্রে লামিয়ার লাশ সাভারের এই বিরুলিয়া ইউনিয়নের বাগনাবাড়ি এলাকায় দাফন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এই লামিয়ার পরিবারের সর্বশেষ খবর। ধন্যবাদ ইমন আপনাকে। দর্শক, সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। উজানের পানির স্রোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার 4টি উপজেলায়। বিশেষ করে সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের উত্তর মোল্লারচর, দক্ষিণ মোল্লারচর ও হাতিমারা চর সহ কয়েকটি গ্রামে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ডাম্পিং করলে রোধ করা যাবে নদী ভাঙন, যা বাঁচাতে পারে তাদের নিরাপদ আশ্রয়। SM মইনুল হুদার প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। গাইবান্ধা সদরের মোল্লারচরের আবু সামা নদী ভাঙনের কারণে 55 বছর বয়সে 12 বার বাড়ি সরিয়েছেন। এখন অন্যের বাড়িতে নিয়েছেন আশ্রয়। আবু সামার মতো অনেকেই নিজের সহায় সম্বল সবটুকু হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমি বা বাঁধে। এদিকে কয়েকদিনের ভাঙনে মোল্লারচর ইউনিয়নের প্রায় 20টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙন হুমকিতে আছে মোল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লারচর উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, হাতিমারা চরের বাজার ও কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি গ্রাম। ভাঙন দুশ্চিন্তায় দিন পার করছেন এই এলাকার মানুষগুলো। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই শহর এলাকার ভিতরে অনেক কষ্ট, এরা বলার মতো কথা নাই। বর্মুকার কাছে নদী ভাঙতে 4 বলটান দিছে, পানিতে তো বন্যা জানেনি কত ভাইসা যায়। খাদ্য তো খাইতেও পারি না। ইউনিয়ন পরিষদ, এই হাই স্কুল, তারপরে এলো মসজিদ মাদ্রাসা, আমরা ঝুঁকির মধ্যে পড়ে আছি। এখন যদি এটা থেকে আমরা পরিত্রাণ না পাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ইউনিয়নের আপনার 4টা প্রাথমিক বিদ্যালয় আছে, একটি আপনার উচ্চ বিদ্যালয় আছে, একটি ইউনিয়ন পরিষদ আছে, একটি কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের এই জায়গায় একটা বাজার আছে। এখন সরকারের কাছে আমার একটাই আবেদন, তাড়াতাড়ি এই নদী ভাঙনের পদক্ষেপ সরকারের কাছে। সরকার জানি না এই খালটার মুখটা স্রোতটা একটু ডাইভার্ট করলে তাই কিন্তু খালটা বন্ধ হয়ে যায়। তো এই লোকগুলা একটা বাজার, একটা হাই স্কুল, একটা ইউনিয়ন পরিষদ, এগুলো কিছু রক্ষা পেয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গাইবান্ধায় 4টি উপজেলায় 165টি ছোট বড় চর রয়েছে। তার মধ্যে কয়েকটি চরে ভাঙন দেখা দিয়েছে। মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য আবেদন পাঠানো হয়েছে। পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে প্রায় 240 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা আছে। বিশেষ করে সাগর এবং ফুলছড়ি উপজেলার নদী ভাঙন এবং বন্যার হাতে রক্ষার জন্য বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের কাজ চলমান আছে। এই চলমান প্রকল্পের আওতায় আমরা 15 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতির কাজ চলমান রাখছি। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।